আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ক্লাসের ধারাবাহিকতায় অর্থাৎ আমরা যেই চ্যাপ্টার নিয়ে লেখাপড়া করছিলাম সেটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের একেবারে 10 নম্বর চ্যাপ্টারের কাইনেটিক থিওরি অফ গ্যাসের ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করেছি। আজকে তৃতীয় ক্লাস। আজকে তৃতীয় ক্লাসে মূলত আমাদের আলোচনার বিষয় হবে ইকুইপার্টিশন অফ এনার্জি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি নিয়ে আমরা মূলত লেখাপড়া করব। তো এই পাঠের প্রবেশের আগে আমি কিছু রিভাইজ করতে চাই। আমরা গত ক্লাসে কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে গ্যাসের চাপের সমীকরণ তৈরি করেছিলাম এবং গড় মুক্ত পদের সমীকরণ তৈরি করেছিলাম। আমরা গড় মুক্ত পদ দিয়ে যদি শুরু করতে চাই, গড় মুক্ত পদ আমরা জেনেছি যে থিওরির মধ্যে একটা স্বীকার্য ছিল যে গ্যাসের কণাগুলো একটার সাথে আরেকটার সংঘর্ষে যখন লিপ্ত হয় তখন মধ্যপথ অর্থাৎ এই সংঘর্ষের মাঝখানে যে পথ সে পথটা ফ্রি থাকে, মুক্ত থাকে এবং এই মুক্ত পথের পরিমাপ, দৈর্ঘ্য, মাপ এটা কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। এটা ছোট বড় হয়, কোনো নির্দিষ্ট মানের ভবিষ্যৎ করা যায় না, র্যান্ডম, একেবারেই কি বলা হয় র্যান্ডম। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের মুক্ত পথের ধারণা নেওয়ার জন্য গড় মুক্ত পথের একটা কনসেপ্ট চলে আসে, গড় মুক্ত পথ। আমরা গড় মুক্ত পথের একটা অতি সরল সমীকরণ আমরা তৈরি করেছিলাম, যেটা ক্লসিয়াস ক্যালকুলেশন করেছেন। সেটা হচ্ছে কি ল্যামডা মানে গড় মুক্ত পথ ইকুয়াল টু 1/π সিগমা স্কোয়ার এন। পাই তো পাই কনস্ট্যান্ট, সিগমা হচ্ছে যেই কণার কথা বলছি এই কণার ব্যাস এইটুকু, আর এন হচ্ছে যে গ্যাসের কথা বলছি তার প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যেহেতু রিভাইজ করছি কিছু সতর্কতামূলক কথা বলবো। এই কারণে অঙ্ক করতে গেলে এই সমীকরণ যখন আমরা ব্যবহার করব তখন অঙ্কেতে সাধারণত এই অণুর ব্যাসার্ধের কথা বলা থাকে, কিন্তু সমীকরণে খেয়াল করতে হবে সমীকরণের ব্যাস থাকে। সুতরাং ব্যাসার্ধকে ব্যাসে রূপান্তরিত করে, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই ব্যাস পাবো আমরা। তখন ওই মান বসাইতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ বসায় যদি আমরা অঙ্কটা করি অঙ্কটা ভুল হবে। ব্যাসের মান বসাইতে হবে। আর এটা হচ্ছে অত্যন্ত সরল একটা সমীকরণ, আর যেখানে ম্যাক্সওয়েল করেছেন এটাকে এইভাবে 1/√2। ম্যাক্সওয়েল যখন ক্যালকুলেশন করেছেন 1/√2 একটা ফ্যাক্টর, অতিরিক্ত একটা উৎপাদক আসে ফ্যাক্টর, পাই সিগমা স্কোয়ার এন। তো মোটামুটি এটাকে সঠিক ধরা হয়, সেই কারণে অঙ্ক করার সময় আমরা এরকম এই ম্যাক্সওয়েলের সমীকরণটাই ব্যবহার করব। এই ক্লসিয়াসের সমীকরণ আমরা ব্যবহার করব না, এবং তোমাদের বইতে এই সমীকরণ ব্যবহার করেই অঙ্ক করা হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমীকরণ দিয়ে অঙ্ক করব, এবং এই সমীকরণের কনসিকুয়েন্স কতগুলো আমরা তৈরি করেছিলাম, কতগুলো ফলাফল পেয়েছিলাম। ফলাফলটা আমি আবার সংক্ষেপে বলছি। এই মুক্ত পাথ প্রপোর্শনাল টু, এখান থেকে দেখা যায় 1/n, অর্থাৎ একক আয়তনের অণুর সংখ্যার ব্যস্তানুপাতি। আবার এই মুক্ত পথ সমানুপাতি 1/σ², এটা দেখা যায় ব্যাস বা ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতি। এবং এইটা আমরা তৈরি করেছিলাম গত ক্লাসে, আর ল্যামডা সমানুপাতি 1/p, পি হচ্ছে চাপ, অর্থাৎ চাপের ব্যস্তানুপাতি। এই সমীকরণটা তৈরি করেছিলাম ল্যামডা সমানুপাতি 1/ρ, হচ্ছে ঘনত্ব, এবং আরও একটা সমীকরণ আমরা তৈরি করেছিলাম
সেটা হচ্ছে ল্যামডা প্রপোর্শনাল টু টি। টি হচ্ছে কি পরম তাপমাত্রা। এইরকম কতগুলো কনসিকুয়েন্স, কতগুলো ফলাফল আমরা তৈরি করেছিলাম শিক্ষার্থীবৃন্দ। আরও আমরা গ্যাসের যখন চাপ নির্ণয় করেছিলাম, চাপের জন্য সমীকরণ আমরা কতগুলো সমীকরণ তৈরি করেছিলাম। সমীকরণ প্রথমত সমীকরণ তৈরি করলাম পি ভি ইকুয়াল টু 1/3 mn(c²). এখানে পি হচ্ছে চাপ, গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, যেই পাত্রের মধ্যে রাখা আছে সেই পাত্রের আয়তন, এম হচ্ছে একটা অণুর ভর, আর এন হচ্ছে এখানে টোটাল অণুর সংখ্যা, সি হচ্ছে গ্যাসের, আমরা বলেছিলাম গ্যাসের যে বেগ, এই বেগগুলো যেহেতু র্যান্ডম সেহেতু এই বেগের আমরা সাধারণ যে গড় সেই গড় নির্ণয় করতে পারি না। এইখানে যে গড়টা ব্যবহার করা হয় সেটা হলো কি RMS রুট মিন স্কোয়ার। এখানে সি মানে হচ্ছে RMS ভ্যালু অফ সি, RMS রুট মিন স্কোয়ার ভেলোসিটি মিন করে। ওকে, তাহলে এইখান থেকে আবার এইটাও পেয়েছিলাম পি ইকুয়াল টু, আমরা পেয়েছিলাম 1/3 রো সি স্কোয়ার, রো সি স্কোয়ার, রো সি স্কোয়ার, অর্থাৎ এই যে এম এন, দিস ইজ টোটাল মাস অফ দি গ্যাস ডিভাইডেড বাই ভি, দিস ইজ ডেন্সিটি অফ গ্যাস, গ্যাসের ঘনত্ব। তাহলে গ্যাসের ঘনত্ব দিয়ে আমরা চাপের সমীকরণগুলো করেছিলাম। এইগুলো আমাদের বিগত ক্লাসের কৃত কাজ ছিল শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চাচ্ছি, একটা গড়মুক্ত বক্তার একটা অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আমাদের এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছ, হ্যাঁ 27 নম্বর স্লাইড। এই স্লাইডে যে অঙ্কটা আছে এই অঙ্ক দিয়ে আমরা শুরু করতে চাই। অঙ্কটা আগে করে নিই, একটা অঙ্ক করব, তারপরে আমরা আমাদের পাঠে ঢুকবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গ্যাসের অণুর এখানে ব্যাসার্ধ দেয়া আছে। ব্যাসার্ধ হচ্ছে গ্যাসের অণুর ব্যাসার্ধ, গ্যাসের অণুর ব্যাসার্ধ কিন্তু আমরা কখনোই সমীকরণে ব্যবহার করি নাই। ব্যাসার্ধ আর, দিস ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻⁻10 মিটার। এইখান থেকে এই ব্যাসার্ধ থেকে ব্যাস সিগমা তৈরি করতে হবে। সিগমা হচ্ছে কি 2r, দিস ইজ 2 ইন্টু 3.6 ইন্টু 10⁻10 মিটার, দিস ইজ সিগমা। সিগমা পাইলাম, সমীকরণ আমাদের সিগমা লাগবে। আর প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা দেয়া আছে, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা আমরা n ব্যবহার করেছি। n হচ্ছে এখানে যেটা দেয়া আছে সেটা হলো 2.79 ইন্টু 10⁻19 পার প্রতি ঘন সেন্টিমিটার, এটা প্রতি ঘন সেন্টিমিটার। কিন্তু এই সমীকরণ যখন মানগুলো বসাবো তখন তাদের মানগুলো প্রত্যেকটা ভ্যালুর কি ইউনিট একক এক হইতে হবে, এবং শুধু এক হইতে হবে না, আমরা SI এককে ইন্টারন্যাশনাল সিস্টেমই ইউজ করব। সুতরাং SI, এটা যেমন SI একক হয়েছে, এটাকে SI এককে রূপান্তরিত করব, অর্থাৎ ঘন সেন্টিমিটারকে ঘন মিটার কনভার্ট করবো। তাহলে 2.79 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻6 হলো, এটা ঘন মিটার হয়ে গেল, মাইনাস m⁻⁻, পার ঘন মিটারে অণুর সংখ্যা হয়ে গেল। n হলো সিগমা হলো, তারপরে এই সমীকরণে যখন আমরা পুট করলে যে উত্তরটা দেয়া আছে সেই উত্তরটা আমরা পেয়ে যাব। গড়মুক্ত পথের সমীকরণ থেকে গড়মুক্ত পথ পেয়ে গেলাম শিক্ষার্থীবৃন্দ। তাহলে এইখানে এই অঙ্কটা দেখানোর উদ্দেশ্য আমার দুইটা। একটা হচ্ছে যে ব্যাসার্ধ আছে, ব্যাস নাই, ব্যাস তৈরি করতে হলো। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে n এর ভ্যালুটা যেটা দেওয়া আছে সেই n এর ভ্যালুটা পার সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার দেওয়া আছে, যে এই ঘন সেন্টিমিটার এই ভ্যালুটা যদি আমি ঠিক বসে দেই তাহলে এই সমীকরণ অশুদ্ধ হয়, সমীকরণের ঠিক হবে না। সমীকরণকে ঠিক করার, সমীকরণে ব্যবহারের জন্য ওটাকে পার ঘন মিটারে রূপান্তরিত করে নিতে হলো। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল রাখতে হবে, সিম্পল অঙ্ক কিন্তু একটু তো প্রবলেম আছে, এই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আরেকটা অঙ্ক করে নিই আমরা, এটা গ্যাসের চাপের সমীকরণ দিয়ে আরেকটা অঙ্ক করে নিই শিক্ষার্থীবৃন্দ। তোমরা দেখতে পাচ্ছ একটা স্লাইড, এই স্লাইডের অঙ্কটা হচ্ছে STP-তে কোনো গ্যাসের ঘনত্ব, STP আমি জানি, আমি জানি তোমরা জানো STP, হোয়াট ইজ STP? S
হচ্ছে স্ট্যান্ডার্ড টি টেম্পারেচার অ্যান্ড পি প্রেশার, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। তাহলে অণুগুলোর মূল গড় বর্গবেগ নির্ণয় করো, মূল গড় বর্গবেগ আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমার সমীকরণ কি হবে? এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচার প্রেশারের কথা বলা আছে, সেটা আদর্শ টেম্পারেচার অ্যান্ড প্রেশার কথা বলা আছে। তাহলে আমরা সেখানে আদর্শ প্রেশার কত? আদর্শ চাপ হচ্ছে আদর্শ চাপ কত? আদর্শ চাপ হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি। এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে। কিভাবে? এটাকে 0.76 মিটার অফ মার্কারি করা যায়, অর্থাৎ এই সেন্টিমিটারকে মিটার করা গেল। এবং এই যেই কলাম, এই মার্কারির যে কলাম, পারদের যেই স্তম্ভ আছে, যে স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে 0.76 মিটার, সেইটার যে ওজন, সেই ওজনই হচ্ছে এখানে চাপ হবে। তাহলে এটার ওজন কত হবে? 0.76 কি হলো? এটার ওজন কত হবে? এটার ওজন হচ্ছে mg। আমরা জানি mgh, যে চাপ হচ্ছে mgh। দিস ইজ এইচ হলো। আর হলো কি m পাবো কোথা থেকে? m হচ্ছে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। m কি mh ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। ঘনত্ব কত? হ্যাঁ, এই আমি আবার লিখতেছি mgh। এই ভর হচ্ছে কি? ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। ঘনত্ব ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। আর এইখানে যে আয়তন, এটা হলো কি? এটা হলো আয়তন হচ্ছে এই যে কলামের কথা বলছি আমরা, যেই কি পারদের যে স্তম্ভ, এই যে কলামের কথা বলছি, এই কলামটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এই যে পাই আর স্কোয়ার, দিস ইজ এক, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যে স্তম্ভটা, সেই স্তম্ভের কথা চিন্তা করব। তাহলে এইখানে আয়তনের জন্য আমরা 1 ইন্টু এইচ লিখব। 1 ইন্টু এইচ লেখা হয়ে গেছে। 1 ইন্টু 1 ইন্টু আয়তন হচ্ছে 1, ওই যে পাই আর স্কোয়ার এইচ, দিস ইজ 1। সুতরাং এইচ, এটার জন্য আয়তন যদি নির্ণয় করি, শুধু এইচ দিলে এখানে আয়তন নির্ণয় হবে। এইচ হইল, তারপরে রো হবে। পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব হচ্ছে 13,000। পারদের ঘনত্ব হচ্ছে, শিক্ষার্থীবৃন্দ, তাহলে আচ্ছা, এই পারদের ঘনত্ব হচ্ছে 13,656 কেজি পার ঘনমিটার। এটা আর হলো কি, জি এর মান হচ্ছে কত? 9.8। এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে আদর্শ যে চাপ হবে, সেই চাপের ভ্যালুটা হলো 1.013 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। দিস ইজ স্ট্যান্ডার্ড প্রেশার। ওকে, এই স্ট্যান্ডার্ড প্রেশারটা আমাদের মনে রাখতে হবে, অনেক সময় লাগে। তাহলে হলো স্ট্যান্ডার্ড প্রেশার হলো। আর অঙ্কটার মধ্যে বাকি থাকলো কি? গ্যাসের ঘনত্ব বলা আছে। সমীকরণ কি? সমীকরণ হচ্ছে পি ইকুয়াল টু 1/3। পি এর মান হচ্ছে এটা। আর এই গ্যাসের সমীকরণের
গ্যাসের ঘনত্বের কথা বলা আছে। গ্যাসের ঘনত্ব রো 1/3, রোর ভ্যালু কত? রোয়ের ভ্যালু হচ্ছে 1.4 কেজি পার ঘন মিটার। আর সি তো বের করতে হবে, সি এখানে থাকলো, চাপের জায়গায় কি আসবে? চাপের জায়গায় 1.03 × 10⁵। বাস এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের আনসার যেটা দেওয়া আছে সেই আনসার মতো আমরা একটা ভ্যালু পেয়ে যাব শিক্ষার্থীবৃন্দ। তাহলে এইবার আমরা আমাদের মূল আলোচনায় যাই। হ্যাঁ, আমরা এতক্ষণ রিভিশন করলাম। মূল আলোচনাটা কি? মূল আলোচনা হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি। এই শক্তির সমবিভাজন নীতি জানার জন্য আমাদের একটা ধারণা নিতে হবে। ধারণাটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কি, স্বাধীনতার মাত্রা কি, পদার্থের বা সিস্টেমের স্বাধীনতার মাত্রা কি, স্বাধীনতার মাত্রা অথবা ডিগ্রিজ অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা হচ্ছে কি, কোনো কণা বা কোনো কণা সিস্টেম ব্যবস্থা, কণা মানে গ্যাসের একটা অণু হতে পারে, অথবা গ্যাসের একটা অণুর সমন্বয় হতে পারে, একটা ব্যবস্থা হতে পারে। এই কণা বা কণা ব্যবস্থার যে গতিশীল হয়, বেগ পায়, গতি পায়, এই গতিটা হচ্ছে কি, সে যদি মুক্তভাবে নিজের মতো করে গতি পেতে পারে, তাহলে ওইটা কি বলবো আমরা? কি স্বাধীনতার মাত্রা। অর্থাৎ একটা কণা কত প্রকারের গতি লাভ করতে পারে স্বাধীনভাবে, মুক্তভাবে কত প্রকারের গতি লাভ করতে পারে, এই কত প্রকারের গতি লাভ করতে পারে এটাকে বলা হয় কি স্বাধীনতার মাত্রা। আমরা এই স্বাধীনতার মাত্রাকে হিসাব করার জন্য আরেকটু সহজ করে বলতে পারি, এই গতি কত প্রকারের গতি পেতে পারে এটা নির্ভর করবে বস্তুর স্থানাঙ্কের উপর। বস্তু এমন যদি হয় যে একটা পুঁতি, একটা পুঁতি কি আছে, একটা পুঁতি, এরকম একটা পুঁতি, একটা পুঁতি যা যে একটা সুতার মধ্যে গাঁথা আছে, এই পুঁতিটা যদি গতিশীল হয় তাহলে সে সুতা বরাবরই গতিশীল হতে পারবে। সে যতই ইচ্ছা করে না কেন সুতাকে ছেড়ে গতিশীল হতে পারবে, সুতার মধ্য দিয়ে, অর্থাৎ সুতার দৈর্ঘ্য বরাবরই গতিশীল হতে পারে, অর্থাৎ সে এক প্রকারের গতি লাভ করতে পারবে। সুতরাং তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। কিন্তু এই পুঁতিটা যদি এরকম একটা প্লেনের উপর থাকে, একটা প্লেন, একটা পুঁতি বা মার্বেল প্লেনের উপর থাকলো, তলের উপর থাকলো, এরকম একটা তলের উপর একটা মার্বেল থাকলো, হ্যাঁ, তলের উপর একটা ফ্লোর, এই ফ্লোরের উপর এরকম একটা মার্বেল থাকলো। এই মার্বেল কিন্তু কি করতে পারবে? এই মার্বেল এই তলের দৈর্ঘ্য বরাবর গতিশীল হতে পারবে, এই তলের প্রস্থ বরাবর গতিশীল হতে পারবে, একেবারে ইন্ডিপেন্ডেন্টলি, মুক্তভাবে। তাহলে তার দুই প্রকারের গতি হলো। সুতরাং তার ডিগ্রিজ অফ ফ্রিডম 2। এবার আমরা এটাকে স্থানাঙ্ক দিয়ে বলি। স্থানাঙ্ক, এই পুঁতিটার স্থানাঙ্ক কি? এই পুঁতিটার স্থানাঙ্ক, পুঁতি দৈর্ঘ্য বরাবর চলে, সুতরাং তার একটা স্থানাঙ্ক। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম 1। এর স্থানাঙ্ক কয়টা? এর স্থানাঙ্ক 2টা, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর। এর স্থানাঙ্ক হচ্ছে কি 2, সুতরাং তার ডিগ্রিজ অফ ফ্রিডম 2। আবার যদি কোনো কণা এরকম স্পেসে থাকে, শূন্য স্থানে থাকে, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3 হবে। তার স্থানাঙ্ক 3, ডিগ্রিজ অফ ফ্রিডম 3। তাহলে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমকে এইভাবে ডিফাইন করতে পারি যে একটা কণার অবস্থানকে, একটা সিস্টেমের অবস্থানকে বোঝানোর জন্য যতগুলো স্থানাঙ্ক লাগবে, মুক্তভাবে যতগুলো স্থানাঙ্ক লাগবে, ন্যূনতম যতগুলো স্থানাঙ্ক লাগবে, ওই স্থানাঙ্কই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখানে স্থানাঙ্ক দেখলাম 1, ডিগ্রিজ অফ ফ্রিডম 1। এখানে স্থানাঙ্ক দেখলাম 2, ডিগ্রিজ অফ ফ্রিডম 2। আবার যদি শূন্য থাকে স্থানাঙ্ক হচ্ছে 3, ডিগ্রিজ অফ ফ্রিডম 3। ওকে, কিন্তু
যদি এরকম হয় যে একটা কণা আর একটা কণা দুইটা কণা, তাহলে দুইটা কণার স্থানাঙ্ক কত? দুইটা কণার স্থানাঙ্ক এটা 3, এটার 3 শূন্য স্থানে, সুতরাং এই সিস্টেমে ডিগ্রিজ অফ ফ্রিডম 6 হবে। আবার যদি এরকম হয় যে কণা দুইটা যদি সংযুক্ত হয়, একটার সাথে আরেকটা যদি সংযুক্ত হয়, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে? কিছুটা কমবে। কেন? তাদের মধ্যে একটা স্থানাঙ্কের সম্পর্ক আছে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু তাদের স্থানাঙ্ককে স্বাধীন করে নাই, তাদের স্থানাঙ্ককে নির্ভরশীল করে ফেলেছে, একটার সাথে আরেকটা নির্ভরশীল সম্পর্ক তৈরি করেছে। একটা সম্পর্ক, এখানে একটা সম্পর্ক আছে, সুতরাং সম্পর্কগুলোকে বলবো আমরা কে। তাহলে এইখানে যে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে, সেই ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু হবে কি? ডিগ্রিজ অফ ফ্রিডম, এদের স্থানাঙ্ক হচ্ছে 6, স্থানাঙ্ক হচ্ছে কত? 3 × 2, একটার স্থানাঙ্ক 2, দুইটার স্থানাঙ্ক 6, আর বাদ যাবে 1, একটা রিলেশন আছে, একটা রিলেশন বাদ যাবে 1, সুতরাং ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5। আবার যদি এরকম হয় যে কণা তিনটা কণা, তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? তাহলে তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু 3, একটা কণার জন্য 3, এখানে তিনটা কণা 3, মাইনাস রিলেশন, মাইনাস কয়টা রিলেশন আছে এখানে? এখানে রিলেশন কয়টা আছে? একটা রিলেশন, দুইটা রিলেশন, তিনটা রিলেশন, রিলেশন 3, সুতরাং 3 বাদ যাবে, তাহলে এলো ডিগ্রিজ অফ ফ্রিডম 6। সাধারণভাবে আমরা এই ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা ইকুয়েশন দিতে পারি। সেই ইকুয়েশন হচ্ছে কি? এফ ইকুয়াল টু 3n - k। হ্যাঁ, 3f, এখানে f হচ্ছে কি? ডিগ্রিজ অফ ফ্রিডম। 3 একটা কোয়ান্টিটি, যেটাকে একটা কণার সাধারণ ব্যবস্থায় তার স্থানাঙ্ক হচ্ছে 3, ওই 3, আর n হচ্ছে কণার সংখ্যা, যে সিস্টেমের কথা বলছে সিস্টেমের কণার সংখ্যা, আর কি হচ্ছে? রিলেশন বিটুইন দ্য পার্টিকলস, কণাগুলোর মধ্যে যে কণাগুলো আছে, কণাগুলোর মধ্যে তাদের স্থানাঙ্কের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো বাদ দিতে হবে। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমের সমীকরণ আমরা পাইলাম এটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রিজ অফ ফ্রিডমকে আবার ডিফাইন করি আমি। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কোনো কণার স্থানাঙ্ককে ডিফাইন করার জন্য, বোঝানোর জন্য ন্যূনতম যতগুলো স্থানাঙ্ক লাগবে, তো ওইটাই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এইটাকে বোঝানোর জন্য, একটা কণাকে বোঝানোর জন্য ন্যূনতম স্থানাঙ্ক 3, সেই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 3। কিন্তু দুইটা কণা যদি একসাথে থাকবে, তাহলে তাদেরকে বোঝানোর জন্য 6টা স্থানাঙ্ক লাগে না, একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক বাদ দিতে হবে। সুতরাং তার ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হবে। ওকে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হলো আমাদের। এবার আমরা ইকুইপার্টিশন অফ এনার্জিতে যেতে পারি। সেটা হলো কি? ইকুইপার্টিশন অফ এনার্জি। ইকুইপার্টিশন অফ এনার্জির সূত্রটা হচ্ছে কি? শিক্ষার্থীবৃন্দ একটু স্লাইডটা দেখে নাও, স্বাধীনতার মাত্রার সংজ্ঞাটাও দেওয়া আছে এখানে। এবার ইকুইপার্টিশন অফ এনার্জি হচ্ছে কি? শক্তির সমবিভাজন সূত্র হলো কি? তাপীয় সাম্যাবস্থায় কোনো গতীয় ব্যবস্থা মানে এখানে কণা, অণু, গ্যাসের অণু হতে পারে, গ্যাস হতে পারে, এই ব্যবস্থার মোট শক্তি তার স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত থাকবে। অর্থাৎ যতগুলো স্বাধীনতার মাত্রা থাকবে, সবগুলো স্বাধীনতার মাত্রার মধ্যে সমান সমান এনার্জি থাকবে। এবং এই এনার্জির পরিমাণ কত? এই এনার্জির পরিমাণ হচ্ছে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে রিলেটেড এনার্জি হচ্ছে 1/k হাফ kt, হাফ kt। হ্যাঁ, তাহলে সূত্রটা আবার বলতেছি। সাম্যাবস্থায় কি? তাপীয় সাম্যাবস্থায় কোনো ব্যবস্থার যে মোট শক্তি আছে, এই মোট শক্তি তার স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত হবে। যদি একটা মাত্রা থাকে, তাহলে সকল শক্তি এক মাত্রার উপর থাকবে। আর যদি দুইটা শক্তি থাকে, তাহলে দুইটা শক্তির মধ্যে শক্তিটা ভাগ হবে। আর যদি তিনটা শক্তি থাকে, তাহলে তিনটা শক্তিতে এটা কি হবে? তিনটা শক্তিতে সমানভাবে ভাগ হয়ে যাবে। আর একটা স্বাধীনতার মাত্রার মধ্যে শক্তির পরিমাণ হচ্ছে কত? একটা হাফ কেটি। তাহলে যদি দুইটা মাত্রা থাকে, তাহলে 2/2 kt। আর যদি তিনটা স্বাধীনতার মাত্রা থাকে, তাহলে 3/2 kt হবে তার টোটাল এনার্জি। আমরা এটা একটু ব্যাখ্যা করতে চাই বা প্রমাণ করতে চাই। শিক্ষার্থীবৃন্দ, এনার্জি কি? ইকুইপার্টিশন অফ এনার্জি হচ্ছে
কোনো কণার সকল শক্তি তার কি ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে সমভাবে বন্টিত থাকবে। হ্যাঁ, তাহলে এইটা আমরা একটু ব্যাখ্যা করে বলি। আমরা ইতিমধ্যে এইটুকু শিখেছি যে PV equal to 1/3 mnc স্কোয়ার, mnc স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে এই যে এটা তো ভর, এটা হলো কি ভর, গ্যাসের ভর। সুতরাং আমরা এটাকে এইরকম করতে পারি 2/3 হাফ mnc স্কোয়ার, এরকম করতে পারি। তাহলে কি হলো, এটা ভর হইলো, এটা বেগের স্কোয়ার হলো, হাফ হইলো, দ্যাট ইজ দ্য টোটাল কাইনেটিক এনার্জি, মোট গতিশক্তি। এটা হলো কি গ্যাসের মোট গতিশক্তি। তাহলে আমরা পাই PV ইকুয়াল টু 2/3 ই হচ্ছে মোট গতিশক্তি, মোট গতিশক্তি। তাহলে PV ইকুয়াল টু আমরা পেলাম কি মোট গতিশক্তি। ওকে, তাহলে ই ইকুয়াল টু কি হলো, ই ইকুয়াল টু হলো 3/2 PV, 3/PV। তাহলে আমরা এই যে পিভির জন্য আবার গ্যাসের সমীকরণ অনুসারে লিখতে পারি কি RT। তাহলে 3RT, 3/2 RT। দিস ইজ টোটাল এনার্জি অফ দি গ্যাস। গ্যাসের যতগুলো অণু আছে এই অণুগুলোর মোট শক্তি হলো এটা। এবার আমরা জানি যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসে অণুর সংখ্যাও নির্দিষ্ট থাকে, এবং এই অণুর সংখ্যাটা কত, অণুর সংখ্যাকে সাধারণভাবে অ্যাভোগাড্রোর নাম্বার বলা হয়। অ্যাভোগাড্রোর নাম্বার হচ্ছে NA, দিস ইজ ইকুয়াল টু 6.03 × 10⁻23, দিস ইজ অ্যাভোগাড্রোর নাম্বার। এটাকে যদি আমরা অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ E/NA ইকুয়াল টু কি 3/2 আর NaT। তাহলে এটা কি মিন করে, এটা মিন করে একটা অণুর শক্তি, এটাকে একটা অণুর গড় শক্তি বলা হয়, এটা অণুর গড় শক্তি বলা হয়, অণুর গড় শক্তি, অণুর গড় শক্তি ইকুয়াল টু কি হলো 3/2। দিস ইজ ইকুয়াল টু কে, দিস ইজ ইকুয়াল টু কে। হোয়াট ইজ কে? কে কে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট, বোলসম্যান কনস্ট্যান্ট। কে কে বলা হয় কি বোলসম্যান কনস্ট্যান্ট। আর কে বলা হয় মোলার কনস্ট্যান্ট। মোলার কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলেই হয় কি, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে হয় কি বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা যেখানে দাঁড়াইলাম সেটা হলো কি গ্যাসের একটা অণুর গড় গতিশক্তি, একটা অণুর গড় গতিশক্তি পেলাম আমরা এইটা। আমরা কিন্তু ইকুইপার্টিশন অফ এনার্জিকে প্রমাণ করতে চাই, শক্তির সমবিভাজন সূত্রটাকে প্রমাণ করতে চাই। প্রমাণ করার আগে আমরা একটা অণুর গড় শক্তি দেখে নিলাম। একটা অণুর আমরা জানি যে একটা অণুর যদি সাধারণভাবে চিন্তা করি, একটা গ্যাসের মধ্যে অনেক অণুই থাকে, একটা অণুর কথা যখন চিন্তা করব তখন একটা অণুর গ্যাসের বেগ হবে c, বেগ হবে, শক্তি হলো তার শক্তি হলো এটা হলো শক্তি হলো 3/2 kT, আর তার বেগ হলো c। ওকে, তাহলে c স্কয়ার ইকুয়াল টু আমরা জানি u স্কয়ার v স্কয়ার প্লাস w স্কয়ার। এই জিনিসগুলো কি আমরা জানি, ইতিমধ্যে শিখেছি। এগুলো হচ্ছে c এর x উপাংশ, c এর y উপাংশ, c এর z উপাংশ, এগুলো আমরা জেনে ফেলেছি। ওকে, তাহলে আমরা যদি এবার এটাকে হাফ m দিয়ে গুণ করে দিই, হাফ m c স্কয়ার ইকুয়াল টু কিলো হাফ m u স্কয়ার প্লাস হাফ m v স্কয়ার প্লাস হাফ m w স্কয়ার। আবার ইতিমধ্যে এইটুকু শিখেছি যে u স্কয়ার v স্কয়ার w স্কয়ার এরা সমান। তাহলে আমরা এখান থেকে পাই হাফ m c স্কয়ার ইকুয়াল টু এটা সমান, সুতরাং 3/2 m u স্কয়ার লিখতে পারি, m
টি স্কয়ার লিখতে পারি, ওকে এম স্কয়ার লিখতে পারলাম। ওকে, তাহলে 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 হোয়াট ইজ দিস? এটা কি? এটা এটা হলো কি এরকম না? এটা হলো কি 3 ইন্টু হাফ, 3 ইন্টু হাফ কি 3 ইন্টু হাফ কি এম ইউ স্কোয়ার। এটা তো এনার্জি। এনার্জি কি? একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি, যেটা জেড অক্ষের দিকে যে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে সেই ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি, ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, দিস ইজ ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি। তাহলে তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এই এনার্জি যদি হয় তাহলে এক্স অক্ষ বরাবর শক্তি, এটা হলো এক্স অক্ষ বরাবর শক্তি হলো। সুতরাং এক্স অক্ষ বরাবর শক্তি, এইটাই যদি আমাদের কি বলা হয় গড় গতিশক্তি বলি, এটাকেই আমরা গড় গতিশক্তি বলি, অণুর গড় গতিশক্তি বলি, তাহলে হলো কি হলো গড় গতিশক্তি হলো। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3/2 এম ইউ স্কোয়ার, 3/2 এম স্কোয়ার। ওকে, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ এম, হাফ kT, this is equal to কি 3/2 kT, 3/2 kT। সুতরাং হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হলো কি হাফ এম স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ একটু আবার লক্ষ্য করি, আমরা আবার লক্ষ্য করি, এইটা হলো কি হাফ এম ইউ স্কোয়ার হলো একটা অণুর একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য শক্তি, গড় শক্তি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি কি হাফ এম, এইখান থেকে আমরা পাচ্ছি কি হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ কেটি। এখান থেকে আমরা পাচ্ছি কি হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম ইউ স্কোয়ার কি মিন করে? হাফ এম ইউ স্কোয়ার মিন করে একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য শক্তি। তাহলে একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের শক্তি হচ্ছে হাফ কেটি, হাফ কেটি, যার টোটাল এনার্জি ছিল কত? একটা অণুর গড় শক্তি কত ছিল? একটা অণুর গড় শক্তি ছিল 3/2 কেটি। সুতরাং একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এই অণুটার একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য শক্তি হলো কি হাফ কেটি। কেন? এই যে অণুটার কথা আমরা চিন্তা করেছি, এই অণুটার ডিগ্রিজ অফ ফ্রিডম 3টা ছিল, ডিগ্রিজ অফ ফ্রিডম 3টা, ডিগ্রিজ অফ ফ্রিডম 3টা, একটা ইউ, একটা ভি, একটা ডব্লিউ, একটা এক্স, একটা ওয়াই অক্ষের দিকে, একটা জেড অক্ষের দিকে ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা এই ইকুইপার্টিশন অফ এনার্জি বলে কি, যে তার শক্তিটা হবে কি প্রত্যেকটা মাত্রার সাথে সমভাবে বণ্টিত হবে। তাহলে এক্স অক্ষের দিকে দেখলাম আমরা, এক্স অক্ষের দিকে এই শক্তি, এবং একইভাবে আমরা ওয়াই অক্ষের দিকে দেখবো একই রকমের শক্তি, জেড অক্ষের দিকে একই রকমের শক্তি দেখতে পাবো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইকুইপার্টিশন অফ এনার্জি ব্যাখ্যা করলাম। এইবার আমরা কতগুলো সমীকরণ, এনার্জির জন্য কতগুলো সমীকরণ দেখে নিতে চাই। শিক্ষার্থীবৃন্দ, পরের স্লাইডে আমরা দেখবো এখানে এনার্জির জন্য অনেকগুলো সমীকরণ আছে, এই সমীকরণগুলো আমাদের প্রয়োজন হবে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি 1 মোল গ্যাসের গড় গতিশক্তি হাফ এম সি স্কোয়ার। এখানে এম হচ্ছে 1 মোল গ্যাসের ভর, আণবিক ভর বলা হয়। সি অবশ্যই এখানে আরএমএস, দিস ইজ ইকুয়াল টু 3/2 আরটি। এন মোল গ্যাসের গড় শক্তি, 1 মোল গ্যাসের গড় শক্তি এন মোল দিয়ে গুণ করলেই হলো। তাহলে এটার সমীকরণ হচ্ছে 3/2 nRT। এম ভর, যখন মোল থাকবে না ভর থাকবে, তখন গ্যাসের গতিশক্তি হচ্ছে 3m/m RT। এই ছোট এম হচ্ছে গ্যাসের মোট ভর। মনে করো একটা পাত্রের মধ্যে গ্যাসের কথা বলা আছে, ওই পাত্রের মধ্যে যে গ্যাসটুকু আছে সেই গ্যাসটুকুর মোট ভর। আর বড় এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। এক অণু গ্যাসের গতিশক্তি, গ্যাসের একটা অণুর শক্তি, গ্যাসের একটা অণুর গতিশক্তি হচ্ছে 1 অণু গ্যাসের শক্তি, মানে 1 অণু গ্যাসের শক্তি মানে হচ্ছে অণুর একটা গ্যাসের শক্তি। সেটা হলো কি 3/2 কেটি
এখানে বোলসম্যান কনস্ট্যান্টকে ডিফাইন করা আছে একক আয়তনে গ্যাসের গতিশক্তি। একক আয়তনে গ্যাসের গতিশক্তি এগুলো আমরা ডিফাইন করেছি। আর হচ্ছে কি মূল গড় বর্গবেগ এর সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত জরুরি সমীকরণ। ছোট ছোট অঙ্ক করার জন্য এই সমীকরণগুলো লাগবে। এই পর্যায়ে আমরা কতগুলো এই সমীকরণগুলো ব্যবহার করে কতগুলো অঙ্ক করতে চাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা কতগুলো অঙ্ক করব। এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটা অঙ্ক আছে। বত্রিশ নম্বর স্লাইড। শিক্ষার্থীবৃন্দ, ছোট ছোট অঙ্কগুলো আমরা একটু করার চেষ্টা করি। এখানে 27 ডিগ্রি তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। 27 ডিগ্রি তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি। প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাস। গ্রাম অণু হিলিয়াম গ্যাস মানে 1 মোল হিলিয়াম গ্যাস। গ্রাম অণু হিলিয়াম গ্যাস মানে 1 মোল হিলিয়াম গ্যাস। তাহলে 1 মোলের জন্য গ্যাসের সমীকরণটা কি? গ্যাসের শক্তির সমীকরণটা কি? গ্যাসের শক্তির সমীকরণ হচ্ছে E equal to 3/2 RT। এটা 1 মোল গ্যাসের জন্য গ্যাসের গতির সমীকরণ, গ্যাসের শক্তির সমীকরণ। ওকে, তাহলে এইখানে কিন্তু এই যে এই আর ইউনিভার্সাল কনস্ট্যান্ট ফর গ্যাস। এখানে হিলিয়াম গ্যাস বলো আর হাইড্রোজেন গ্যাস বলো, সকল গ্যাসের জন্য আর এর ভ্যালু একই। তাহলে আমরা এই অঙ্কটা যদি করে ফেলি, আর এর মান হচ্ছে আমাদের জন্য জানা আছে 8.31 জুল পার কেলভিন পার মোল। আর এর ভ্যালু আর টি এর ভ্যালু এখানে বলা আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 প্লাস 273, কারণ টি হচ্ছে পরম তাপমাত্রা। 273 সেলসিয়াসের সাথে 273 যোগ করলে আমরা পাবো টি 300 কেলভিন। প্লাস এই সমীকরণগুলো আমরা যদি বসায় দিই তাহলে যে আনসার পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দু, আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এবার আমরা আরো একটা অঙ্ক করব, সেটা আমাদের আরেকটা স্লাইডে যাই। 33 নম্বর স্লাইড। এখানে একই শক্তিরই অঙ্ক, কিন্তু একটু ভিন্ন ধরনের প্যারামিটার আছে, সেই জন্য অঙ্কগুলো করা। এখানেও 27 ডিগ্রি তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাস। 3 গ্রাম নাইট্রোজেন গ্যাস। এই 3 গ্রাম, দিস ইজ দ্য টোটাল মাস অফ দি গ্যাস, নাইট্রোজেন গ্যাস। টোটাল মাসকে আমরা ছোট এম দিয়ে ডিফাইন করেছি। মোট গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, গতিশক্তিটা একটু বানানে ভুল আছে, তোমরা সংশোধন করে নিও। গতিশক্তি নির্ণয় করো। এবং নাইট্রোজেনের আণবিক ভরও এখানে অঙ্কতে দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের শক্তির সমীকরণ কি হবে? শক্তির সমীকরণ হবে 3 ছোট m/2 বড় M আর টি। আবার শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছো কি এইটা সমান এই ছোট m বাই বড় M সমান n মোলও লেখা যায়। মোল সংখ্যা বের করা যায়। মোল সংখ্যা বের করে অঙ্ক করা যাবে। আর ডাইরেক্ট যে ভর দেওয়া আছে সেই ভর দিয়েও আমরা এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করে ফেলবো। ওকে, তাহলে এখানে ছোট m কত? ছোট m হচ্ছে 3 গ্রাম। বড় m কত? বড় হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর অঙ্কেতে দেওয়া আছে 28 গ্রাম। বাকি আর তো আমাদের জানা আছে। আর কত? আর হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। টি কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27-এর সাথে 273 যোগ হবে, হলো 300 কেলভিন। এইখানে বসায় দেব, অঙ্ক হয়ে যাবে, ফলাফল চলে আসবে। শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু অঙ্ক করব। আরেকটা অঙ্ক করি নি। আরেকটা অঙ্ক করে তারপরে আমরা পরবর্তী সাবজেক্ট ম্যাটারে যাওয়ার চেষ্টা করব। এবার আমাদের স্লাইড হচ্ছে 34 স্লাইডে কি আছে? এইখানে একটু সিম্পল অঙ্ক, ছোট অঙ্ক, কিন্তু আমার মনে হয় কিছুটা তথ্যের ব্যাপার আছে বলেই আমি অঙ্কটা এখানে দেওয়ার চেষ্টা করেছি।
শিক্ষার্থীবৃন্দ 27 ডিগ্রি তাপমাত্রায় দুটো হিলিয়াম পরমাণুর গতিশক্তি নির্ণয় করো। হিলিয়াম পরমাণুর গতিশক্তি, হিলিয়াম গ্যাসের গতিশক্তি না, হিলিয়াম পরমাণুর গতিশক্তি। তাহলে যখন অণুর কথা আসবে, পরমাণুর কথা আসবে, তখন গতিশক্তি কিন্তু আমরা লিখব কি, গতিশক্তি লিখব 3/2। এই RT না লিখে লিখব কি, লিখব আমরা 3/2 KT। এইখানে পার্থক্যটা। আর হলো মোল গ্যাসের জন্য, যেখানে অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রোর নাম্বার সংখ্যক। আর একটা অণুর কথা যখন বলবে, একটা পরমাণুর কথা যখন বলবে, তখন তো অবশ্যই একটা অণুর কথা চলে আসবে। একটা অণুর জন্য এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে বোলসম্যান কনস্ট্যান্ট। এই ডিফারেন্স। তাহলে বোলসম্যান কনস্ট্যান্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে অণুর শক্তি পাবো। তাহলে এটা হলো এক অণুর শক্তি, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2 অণুর শক্তি। 2 অণুর শক্তি যদি আমরা বলি E প্রাইম, দিস ইজ ইকুয়াল টু 3, 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করলে এটা হলো, এই ভ্যালুটা বের করলেই হয়ে গেল আমাদের অণুর শক্তি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি বিভিন্নভাবে শক্তি নির্ণয় করার চেষ্টা করলাম, কিন্তু তোমাদের বইতে আরো নানান প্রবলেম আছে, সেগুলো তোমাদের একটু করতে হবে। এবার আমরা একটু ভিন্ন, এই চ্যাপ্টারে একটা ভিন্ন বিষয়, ভিন্ন ধরনের বিষয় সেইখানে যাই। সেটা হচ্ছে কি, জলীয় বাষ্প, বাষ্পচাপ। জলীয় বাষ্প ও বাষ্পচাপ, কি বলে, আর্দ্রতা মিতি। মোট কথা হচ্ছে কি, আর্দ্রতা মিতি নিয়ে কথা বলবো। তাহলে আর্দ্রতা মিতি মানে কি? আর্দ্রতা মানে হচ্ছে কি, আর্দ্রতা মানে হচ্ছে ভেজা, ওয়েট, ভেজা, আর্দ্রতা, বাতাস আর্দ্র, বাতাস ভেজা। নদীর পাড়ে যখন যে আমরা যাই, যে দেখি নদীর পাড়ের বাতাস ঠান্ডা হয়। কেন নদীর পাড়ের বাতাস ঠান্ডা হয়? কারণ নদীর পাড়ের বাতাস নদীর থেকে কিছুটা জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে, সেই কারণে জলীয় বাষ্প থাকে বলে ওই নদীর পাড়ের বাতাস ঠান্ডা হয়। সবসময় যেমন ঠান্ডা হবে সেই রকম না, তবে এইটা আমরা এইভাবে বলতে পারি, নদীর পাড়ের বাতাস অন্য বাতাস থেকে কিছুটা ভেজা থাকবে। অর্থাৎ এই বাতাসের মধ্যে আর্দ্রতা আছে। আর্দ্রতা মানে হচ্ছে কি, জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প কি জিনিস? জলের বাষ্পীয় রূপটা হচ্ছে জলীয় বাষ্প। জল আমাদের নানান জায়গায় আছে। এই জল, পানি সকল তাপমাত্রায় বাষ্পীভূত হয়। একটা বিশেষ তাপমাত্রায় যখন বাষ্পীভূত হয়, তখন তাকে স্ফুটনাঙ্গ বলে। স্ফুটনাঙ্গ তাপমাত্রায় বাষ্পীভূত, তখন ওইটাকে বলা হয় বাষ্পীভবন। আর যখন যে কোনো তাপমাত্রায় বাষ্পীভবন হয়, তখন তাকে বলা হয় স্পন্টেনিয়াস ভ্যাপোরাইজেশন, শত বাষ্পীভবন। এবং এই শত বাষ্পীভবন ঘটতেছে, শত বাষ্পীভবন স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। এবং এই জল, পানি বাষ্পীভূত হয়ে, বাষ্পে রূপান্তরিত হয়ে বাতাসে মিশছে। বাতাস তাকে গ্রহণ করছে। বাতাস গ্রহণ করছে বলে বাতাস ভেজা হচ্ছে। আর এই ভেজা বাতাস আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। যেদিন দেখবো বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, হিউমিডিটি বেশি, আর্দ্রতা বেশি, সেদিন একটু গরম ভাব, ব্যবসা গরম থাকবে। আবার যেদিন দেখবো কি, জলীয় বাষ্পের পরিমাণ কম আছে, বাতাস শুকনা, সেদিন একটু গায়ের ঘাম যদি হয়, দ্রুতই শুকিয়ে যায়, আরাম বোধ হয়, স্বস্তিতে আমরা থাকি। এইভাবে এই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে, আর্দ্রতা আছে, এই আর্দ্রতা আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় আসি। জলীয় বাষ্প আমরা ডিফাইন করেছি। জলীয় বাষ্প হচ্ছে কি, জলের বাষ্পীয় রূপটাই হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প কোথায়, কে গ্রহণ করে? এই জলীয় বাষ্প বাতাস গ্রহণ করে। যেমন এক গ্লাস পানিতে যদি আমরা লবণ বা চিনি দেই, অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় কেন? কারণ ওই পানি চিনিকে গ্রহণ করেছে, এটাকে দ্রবণ বলে। এটাকে বলা হয় কি, দ্রবণ। একইভাবে একটা নির্দিষ্ট অঞ্চলের বাতাস, ওইখানে যেই পানি বাষ্পীভূত হয়, এই বাষ্পটা গ্রহণ করে, এটাকে বলবো আমরা কি, বাষ্পের দ্রবণ। চিনির দ্রবণ, গ্লাসের কথা বলছি, গ্লাসের মধ্যে চিনির দ্রবণ যেমন, এটা হলো কি, বাষ্পের দ্রবণ। ওকে, তাহলে চিনির পরিমাণ যত বেশি হবে, দ্রবণের ঘনত্ব তত বেশি হবে। একইভাবে
বাতাসের মধ্যে যত জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বাতাসের ঘনত্ব বাড়বে, বাতাসের ঘনত্ব বাড়বে, জলীয় বাষ্পের ঘনত্ব বাড়বে। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করতে হবে, বাতাসের ঘনত্ব না, জলীয় বাষ্পের ঘনত্ব বাড়বে। হ্যাঁ, জলীয় বাষ্পের ঘনত্ব বাড়বে। তো এইভাবে জলীয় বাষ্পের ঘনত্ব যখন বাড়বে, জলীয় বাষ্পের অণুর সংখ্যা বাড়বে, জলীয় বাষ্পের অণুর সংখ্যা যখন বাড়বে, বাতাস যেমন বাতাসের কণা, গ্যাসের কণা যেমন একটার সাথে আরেকটা ধাক্কা খায়, ওই কণাগুলো ধাক্কা খাবে। বাতাসের কণা যেমন চাপ তৈরি করে, এই কণাগুলো চাপ তৈরি করবে, অর্থাৎ বাষ্পের কণা ও চাপ তৈরি করবে। এই চাপকে বলবো আমরা বাষ্প চাপ। তাহলে একটা জায়গার মধ্যে কি আছে, একটা উন্মুক্ত জায়গা বা বদ্ধ জায়গা যাই বলি না কেন, ওইখানে যদি বাষ্প তৈরি হয়, বাষ্প তৈরি হয়ে বাতাসের মধ্যে বাষ্পগুলো দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে তাদের চাপের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। এটা তো সরল কথা যে যত বেশি পরিমাণ বাষ্প হবে তত বেশি পরিমাণ চাপ হবে। সুতরাং প্রেশার ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ amount of humidity, amount of particles, steam, vapor বাষ্প, বাষ্পের পরিমাণ, চাপ বাষ্পের পরিমাণের উপর, বাষ্পের ভরের উপর কি হবে, সমানুপাতি হবে। ওকে, তাহলে যতই বাষ্প বাড়বে চাপও ততই বাড়বে নাকি? হ্যাঁ, যতই বাষ্প বাড়বে ততই চাপ বাড়বে। কিন্তু আমরা ওই আবার গ্লাসের কথা বলি, যে গ্লাসে পানি আছে, যেই পানিতে আমরা চিনি ফেলেছি, 1 চামচ 2 চামচ 3 চামচ গুলে গেছে, 3 চামচ 4 চামচও গুলে যাবে, 5 চামচ দিলে তো আর চিনি গলে না। কেন গলে না? পানি আর চিনি দ্রবীভূত করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে পানির দ্রবণ করার একটা ক্ষমতা আছে। পানি তার মধ্যে চিনিকে দ্রবীভূত করার পানির একটা ক্ষমতা আছে, যাকে বলা হয় কি দ্রবণ ক্ষমতা। একইভাবে বাতাস যে জলীয় বাষ্প ধরবে, সেই ধরারও ক্ষমতা আছে। হ্যাঁ, এই ক্ষমতাকে বলা হয় কি, এই ক্ষমতাকে কি বলা হয় আমি জানি না, তো আমি অন্যভাবে ব্যাখ্যা করব। এরপরেও যদি, অর্থাৎ তার বাতাসের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার পর্যন্ত যদি বাষ্প দ্রবীভূত হয়, বাষ্প আসে, বাষ্প তৈরি হয়, তাহলে দ্রবীভূত হবে। কিন্তু তার ক্ষমতাকে যখন এক্সিড করবে, তাহলে ওই বাতাসের মধ্যে আর জলীয় বাষ্প থাকবে না, সেই জলীয় বাষ্পটা পানি আকারে কি করবে, নিচে পড়ে যাবে। যেমন আমরা দেখেছি ওই চিনির শরবতের ব্যাপারে। হ্যাঁ, আরো অতিরিক্ত যে চিনি দেওয়া হবে, সেই চিনিটা কিন্তু নিচে তলানি হিসাবে পড়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত চিনি তলানি হিসাবে পড়ে যাবে। এই যে অবস্থাটা, দ্রবণের যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণ অবস্থায় দ্রবের পরিমাণ, চিনির পরিমাণ সর্বাধিক। একইভাবে বাষ্পের, আমরা যদি বাতাসের কথায় আসি, বাতাসের মধ্যে বাতাস যখন সম্পৃক্ত হবে, জলীয় বাষ্প দ্বারা যখন সম্পৃক্ত হবে, তখন বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক। তখন বাতাসের মধ্যে যে বাষ্প চাপ আছে, সেই বাষ্প চাপটা হচ্ছে সর্বাধিক। এই সর্বাধিক বাষ্প চাপকে বলা হয় কি সম্পৃক্ত বাষ্প চাপ। আর যে সর্বাধিক বাষ্প চাপ যদি নাও অবস্থান করে, তাহলে ওটাকে বলবো আমরা অসম্পৃক্ত বাষ্পচাপ। অর্থাৎ যদি বাতাস আরো বাষ্প গ্রহণ করতে পারে, সেই বাষ্পকে বলবো অসম্পৃক্ত বাষ্প, সেই চাপটাকে বলবো আমরা কি অসম্পৃক্ত বাষ্পচাপ। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করতে হবে, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত যে হয়ে গেল, বাতাস যে সম্পৃক্ত হয়ে গেল, এটাকে অসম্পৃক্ত করা যাবে? হ্যাঁ, করা যাবে। যেমন চিনির দ্রবণের কথা বলি, যেই দ্রবণের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি দেয়া আছে, আর চিনি দিলে গলবে না, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণকে আবার অসম্পৃক্ত দ্রবণ করা যাবে, অর্থাৎ আরো চিনি গলে নেবে। কেন গলে নেবে? যদি আমরা তার মধ্যে তাপমাত্রা বাড়িয়ে দেই। অর্থাৎ ওই দ্রবণের তাপমাত্রা যদি বাড়ানো হয়, দ্রব পদার্থ বা দ্রাবক একই রেখে, একই দ্রাবকের পরিমাণ না বাড়িয়ে, না কমিয়ে, যদি আমরা ওই দ্রাবক পদার্থের তাপমাত্রা বাড়িয়ে দেই, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা বাড়িয়ে দেই, দ্রবণের তাপমাত্রা বাড়িয়ে দেই, তাহলে দেখা যাবে যে ওখানে আরো অতিরিক্ত চিনি গুলে যাচ্ছে। অর্থাৎ ওই দ্রবণ, যে দ্রবণ সম্পৃক্ত ছিল তাপমাত্রা পূর্ব তাপমাত্রায়, সেই
দ্রবণই আবার অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেল। একইভাবে বাতাসের বেলায়ও যদি আমাদের বাতাসের তাপমাত্রা বাড়ে কমে, বাতাসের তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে আবার সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প হবে। আবার অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত করা যাবে কিভাবে? আবার ওইখান থেকে যদি আমরা তাপ শুষে নিয়ে ওটাকে যদি শীতল করে ফেলি, তাহলে শীতল করে ফেললে ওই বাতাসের দ্রবণ ক্ষমতা কমে যাবে। বাতাসে যদি দ্রবণ ক্ষমতা কমে যায়, তার মধ্যে বিদ্যমান জলীয় বাষ্প দ্বারাই সে সম্পৃক্ত হবে। আমরা তো এই ঘটনা প্রকৃতিতে বেশ লক্ষ্য করি। যেমন যে আমরা দেখি দিনের বেলা বাতাস অসম্পৃক্ত, রাতের প্রথম দিকে বাতাস অসম্পৃক্ত, রাত শেষ রাতের দিকে বা ভোর রাত্রে বা ভোর সকালবেলা আমরা দেখি কিছু কিছু পানির কণা ঘাসের পাতার উপর জমে আছে, অথবা পাতলা কাচের উপর দানাদার পানি জমে আছে, অথবা ধাতব পদার্থের উপর পানি জমে আছে। এই পানিটা আসে কোত্থেকে? যেটাকে আমরা শিশির বলি। এই পানিটা কোত্থেকে আসে? এই পানিটা বাতাসের মধ্যে বিদ্যমান জলীয় বাষ্প, যেটা দুপুরবেলা নিচে পড়বে না, দুপুরবেলা শিশির হবে না, কিন্তু ভোরবেলা শিশির হবে। কেন? ভোরবেলায় সারা রাত তাপমাত্রা কমতে কমতে তাপমাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছবে, যেই তাপমাত্রায় ওইখানে যে গ্যাস আছে, বাতাস আছে, বাতাসের মধ্যে যে বিদ্যমান জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্প দ্বারা ওই অঞ্চলের বাতাস সম্পৃক্ত হয়েছে, এবং অতিরিক্ত যেই জলকণাগুলো, জলীয় বাষ্পগুলো শিশির হিসেবে নিচে ঘাসের পাতার উপর অথবা ধাতব পাতের উপর জমেছে, যেগুলোকে আমরা শিশির বলি। এবং সূর্যের আলো পাইলে শিশির অদৃশ্য হয়ে উড়ে চলে যায়। তাহলে এই যে শিশির পড়লো, বাতাসকে সম্পৃক্ত করলো, শিশির পড়লো, এইখানে একটা বিষয় হলো কি, একটা তাপমাত্রার বিষয় আছে। একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছলে এই বাতাস অসম্পৃক্ত বাতাস সম্পৃক্ত বাতাসে পরিণত হয়। এই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। যেই তাপমাত্রায় শিশির জমে, যেই তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। অথবা একটা অসম্পৃক্ত বাতাস যেই তাপমাত্রায় সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় কি? শিশিরাঙ্ক। আমি আবার ক্লিয়ার করতে চাই বিষয়টাকে। এই মনে করি আমরা এই ঘরের মধ্যে বাতাস আছে, জলীয় বাষ্প আছে, কিন্তু এই ঘরে যদি আমার ঘাম হয়, ঘাম শুকায় যায়। মানে কি? মানে হচ্ছে এই ঘরের বাতাস অসম্পৃক্ত বাতাস। অসম্পৃক্ত বাতাস আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে। কিন্তু আমরা যদি এই ঘরের সমস্ত কিছু বন্ধ করে বাইরের থেকে যদি বাইরে তাপ যাওয়া আসা, সব জলীয় বাষ্প যেতে পারবে না, জলীয় বাষ্প আসতে পারবে না, এরকম একটা ব্যবস্থা করি, এবং পরিশেষে এখান থেকে যদি তাপের নিঃসরণ ঘটায়, অর্থাৎ তাপমাত্রা যদি এখান থেকে কমাতে থাকি, তাহলে তাপমাত্রা যাবে, বের হবে, কিন্তু এর মধ্যে যে জলীয় বাষ্পটুকু আছে, সেই জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, কমবে না। সেই জলীয় বাষ্প ঠিকই থাকবে। এক সময় দেখা যাবে কি, এখানে রাখা কাচের বোতলে, কাচের গ্লাসে পানি খাওয়ার যে গ্লাস, এই গ্লাসের গা কি হবে? ঘোলা হয়ে যাবে। এক সময় দেখা যাবে ওইখানে দানা দানা পানিও পড়বে, অর্থাৎ শিশির পড়বে। তাহলে এই ঘরের যে বাতাস, এই বাতাস ওইটা কি হলো? বিদ্যমান বাষ্প দ্বারাই সম্পৃক্ত হলো। যেই তাপমাত্রায় সম্পৃক্ত হলো, সেই তাপমাত্রাটাকে বলবো আমরা কি? শিশিরাঙ্ক। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই পর্যন্ত এই জিনিসগুলোকে আমরা ডিফাইন করার চেষ্টা করলাম, যে বাষ্পচাপ কি, সম্পৃক্ত বাষ্পচাপ কি, অসম্পৃক্ত বাষ্পচাপ কি, আর শিশিরাঙ্ক কি। হ্যাঁ, আমরা বোধহয় আর আগাবো না, আজকে এইখানে রাখতে চাই। বাকি আমরা আগামী ক্লাসে আর্দ্রতা মিতি পুরোটা নিয়ে আলোচনায় চলে আসব। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ থাকবে। তোমাদেরকে সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।